অতীতের মতো গুপ্তবাহিনী আবারও বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, জনগণের কাছে মিথ্যা কথা বলছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এদেশে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কোনো দল রাজনীতি করে থাকলে সে দলটির নাম বিএনপি। কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে এই উন্নয়ন কর্মে বাধা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, যারা রাজপথ বন্ধ করতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা নির্ধারণ করবে দেশের জনগণ। প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের জন্য চট্টগ্রামে যা যা প্রয়োজন পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তারেক রহমান। এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল। আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভ্রান্তকারীদের কোনো রকম প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে। বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে। চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনই এখন একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেন তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর, আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে। বিগত কিছুদিন ধরে কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, জনগণের শান্তি নষ্ট করবেন না। তিনি বলেন, বাঁশখালীর উন্নয়নে সম্ভাব্য সকল উদ্যোগ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্প কলকারখানা তৈরি করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে। এর আগে মহেশখালীর মাতারবাড়ি কয়লা ভিত্তিক 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পথ ধরে হাঁটছেন ছেলে তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেছেন, বাঁশখালীর সেই সমস্ত উন্নয়ন আগে করা হবে যা এখানকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। ইউসুফ আলী, মাই টিভি, চট্টগ্রাম। হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা সাক্ষাৎ হয়। মাদ্রাসায় পৌঁছালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও তার ছেলে এবং কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমিরকে বুকে জড়িয়ে ধরেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু ইসলামকে ইসলামের মতো এগিয়ে নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা বিগত সময়ে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে, গত কয়েকদিন ধরে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। এছাড়াও দেশ পরিচালনার দায়িত্ব ইমানের সঙ্গে পরিচালনা করা যায়, সেজন্য হেফাজতের আমিরের দোয়া চান প্রধানমন্ত্রী।
দর্শক এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী ইউসুফ আলী, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর ঘিরে আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফজিয়া, আপনাকে ধন্যবাদ রাত 9:30টার মাই টিভির সংবাদে আমাকে চট্টগ্রাম থেকে যুক্ত করার জন্য। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে কক্সবাজার এবং চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গাতে ব্যস্ত সময় পার করেছেন। তিনি সেখানে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বন্যায় যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে গৃহ খাদ্য সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা দিয়েছেন। এরপর তিনি মাদ্রাসায় উলামা একরামদের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। সবশেষ তিনি যে সভাটি করেছেন সেটি চট্টগ্রামে যে হোটেল রেডিসন ব্লু রয়েছে সেখানে তিনি সাংগঠনিক সভায় মিলিত হয়েছেন। কিছুক্ষণ আগে এই সভাটি শেষ হয়েছে। এখানে তারেক রহমান চট্টগ্রাম জেলা বিএনপির উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, সিনিয়র নেতাকর্মীরা, তাদের সঙ্গে এখানে বৈঠক করেছেন। এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এখানে যে সংসদ সদস্যরা রয়েছেন এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন জেলার বিভিন্ন যে উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোর যেসব শীর্ষ নেতারা রয়েছেন তারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় সফর করার পর সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন কিংবা একটি খোলা ময়দানে তিনি একটি আউটডোরে সমাবেশের আয়োজন করেন। কিন্তু আজকের একটু ভিন্ন রকম ছিল, যেহেতু তিনি ত্রাণ সামগ্রী যেখানে বিতরণ করেছেন এবং নতুন ঘরের যে চাবি হস্তান্তর করেছেন এবং খাদ্য সামগ্রী দিয়েছেন, পাশাপাশি অর্থনৈতিক সহায়তা দিয়েছেন, সেইগুলোর সেখানেই তিনি অনেকটা সমাবেশের আয়োজন হয়ে গেছে যেখানে তাদেরকে যে সহায়তা দেওয়া হয়েছিল। সবশেষ তিনি আজকে রাতে হোটেল রেডিসন ব্লুতে তিনি সাংগঠনিক সভায় মিলিত হন এবং এখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি সাংগঠনিক বিষয়ে কথা বলেন। ফজিয়া, এইমাত্র তারেক রহমান বের হয়ে গেলেন এবং তিনি আজকে ঢাকায় পৌঁছাবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ফজিয়া, চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে তথ্য। ফজিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। জমে উঠেছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আগামী 20 আগস্টের এই নির্বাচনকে ঘিরে তৎপর রাজনৈতিক দলগুলো। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে 2টি মনোনয়নপত্র। আর এবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বিরোধী দলও। 11 দলও এরই মধ্যে ঘোষণা করেছে তাদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে আলোচনার সমালোচনায় থাকা সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 24 জুলাই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সাংবিধানিক শূন্যতা পূরণে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী 13ই আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে, আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 20 আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের পক্ষ থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এক ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি পদের জন্য বিএনপি তাদের দল থেকে মনোনয়ন সংগ্রহ করলেও কোনো ব্যক্তির নামে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। আজকে রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন, আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন নিয়েও তৎপর নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুণন আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আমাদের পরবর্তী নির্বাচন যেটা আমাদের স্থানীয় সরকার, আপাতত এটাই নিয়েই আর কি। কিন্তু
যদি তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জামায়াতের নেতৃত্বাধীন 11 দলও প্রার্থী দিচ্ছে। এরই মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করলেও মনোনয়নপত্র এখনও সংগ্রহ করেনি 11 দল। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জামাত ইসলামী ও এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দুপুরে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় জোটের বৈঠক শেষে ঘোষণা দেওয়া হয়। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা চায় 11 দল, তাই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে 11 দলীয় জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছান নেতারা। বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতি পদে 11 দলের সমন্বিত প্রার্থী করা হয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। কর্নেল অলি আহমদকে প্রার্থী করার পেছনে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের ভূমিকা এবং যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার কথা জানান জোট নেতারা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, 71 থেকে 24 পর্যন্ত এই চেতনার একজন অকুণ্ঠ, একজন বলিষ্ঠ যোদ্ধা। আমরা ওনাকে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী নির্বাচন করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখছে 11 দল। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত, আর সেই লক্ষ্যেই প্রার্থী দিয়েছে তাদের জোট। রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। এদিকে মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় কর্নেল অলি আহমেদ বলেন, জাতির কল্যাণে কাজ করতে তিনি সবসময় প্রস্তুত। দেশের স্বার্থে সবাইকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আজকেও সেটাই মন মানসিকতা নিয়ে আমরা সবাই একসাথে হয়েছি এবং সর্বসম্মতিক্রমে ওনারা আমার নাম প্রস্তাব করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলের সমন্বিত প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের নাম ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। এখন এই প্রার্থীতা শেষ পর্যন্ত কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তৈরি করে, সেদিকেই নজর রাজনৈতিক অঙ্গনের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী দেয়া গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। দুপুরে হাইকোর্টের এনএক্স ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তার মতে, রাষ্ট্রপতি নির্বাচনে ন্যূনতম প্রতিযোগিতা থাকা প্রয়োজন। পাশাপাশি সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। কিন্তু রাষ্ট্রপতি যেহেতু একটা নির্বাচন, সুতরাং এখানে একটা মিনিমাম প্রতিযোগিতা থাকা উচিত। দেয়ারফর এই প্রসেসটাকে সামনের দিকে অগ্রসর করতে হবে। 70 অনুচ্ছেদ সবসময় সংসদে থাকবে না, সংবিধানে থাকবে না। 70 অনুচ্ছেদ এখন আছে। যে সংবিধান প্রণয়ন করে সংস্কার করার প্ল্যান করা হচ্ছে, সেখানে কিন্তু 70 অনুচ্ছেদের এই বিধানটা থাকছে না। অর্থাৎ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এই বিধান থাকবে না। এই জন্য সাংবাদিক সাহেব যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো, দিস ইজ a beginning of something good. Let it be done with the process of the constitutional journey. এবং তাতে 48 অনুচ্ছেদ 49 অনুচ্ছেদ ফলো করে রাষ্ট্রপতি নির্বাচিত হোক, এতে দেশে একটি নতুন এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। দেশের বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে, এই মন্তব্য করে এলজিআরডি মঞ্চ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাজ বাস্তবায়নের সুযোগ দেওয়ার আগেই সরকারি নানা উদ্যোগ নিয়ে বিরোধী দল প্রতিহতের ডাক দিচ্ছে। সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি এর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজাতে কাজ করছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুদ্ধ সংকটের মাঝেও দেশে তেল গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার।
এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসেই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনার এই যে তেল আর গ্যাস, এটা বিদেশ থেকে আনতে হয় জাহাজে করে, এবং সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। এই যুদ্ধ, ইরান এবং আপনার যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, আমেরিকার যুদ্ধে, এই যুদ্ধের ফলে আমাদের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে। বেশি পেমেন্ট করতে হয়। এর মধ্যে কিন্তু একদিনও আপনার তেল ছাড়া থাকেন নাই, একদিনও কিন্তু আপনার গ্যাস ছাড়া থাকেন নাই। কমেছে হয়তো, যেটা আপনার আগে 10টা পাওয়া যেত, এখন তো 4টা পাওয়া যাচ্ছে, পাওয়া তো যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সমস্যাটার সমাধান হবে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ আজ 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর গাজী M.H. তামিম। তিনি জানান, জুলাই আন্দোলনের শুরুতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেটের স্পিড কমাতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সহ এই মামলায় 14টি অডিও রেকর্ড প্রমাণ হিসাবে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সাহেবের সাথে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবের একটি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে প্লে করি, যেটি ট্রাইব্যুনালে ইতোমধ্যে দালিলিক প্রমাণপত্র হিসাবে গৃহীত হয়েছে। সেখানে দেখা যায় যে ওবায়দুল কাদের সাহেব জনাব আইসিটি প্রতিমন্ত্রী পলককে বলছেন যে ইন্টারনেটটা একটু স্লো করে দাও। তখন পলক সাহেব বলছেন যে জি স্যার করছি, তবে নেত্রীর একটু পারমিশন নিয়ে নিই। এখানে 3টি জিনিস দেখিয়েছি। একটি হলো যে নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা, এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনায়েদ আহমেদ পলক। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, 2 দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার এ মন্তব্য করেন। ভারত বাংলাদেশের মানুষের সম্পর্ক খুবই ভালো। এ সম্পর্ক সরকারি পর্যায়ে বজায় রাখার প্রত্যাশা করেন তিনি। প্রধানমন্ত্রী বাংলাদেশের, উই অল রেসপেক্ট হিম আ লট। আমি ওনার বক্তৃতা শুনেছি অনেকবার, অ্যান্ড হি টকস ফ্রম হিজ হার্ট। এটা আমি দেখেছি। হি ইজ এ পিপলস পার্সন অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পার্সন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে, আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। আপনারা ভালো থাকবেন। কিন্তু আজকের বেশি নিউজ এইটা হচ্ছে, এইটা কেন কি বাচ্চাদের হচ্ছে, এটা বাচ্চাদের আছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার 8 নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেল 5টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সিআইডির আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ভোর 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে এজলাসে তোলা হয়। আদালতে পাঠানো সিআইডির প্রতিবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে 1996 সালের 6 সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগ সাজশে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেন তাকে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে সিআইডিতে চলমান রয়েছে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে, এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেখানে ডন দেশের বর্তমান সরকারের যে বিচার ব্যবস্থা এবং সকল অতীতে ফ্যাসিস্টের আমলে যেসব হত্যা বা নির্যাতনের বিচার বন্ধ ছিল বা ধীরগতি ছিল, সেগুলি এখন এই সরকারের আমলে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে সরকার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবার পক্ষে কাজ করে যাচ্ছেন। সেই জন্য সে এই বিচারের ভয়ে সে নিজে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টাটা
ব্যর্থ হয়ে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল সকাল 10টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও এসএমএস এর মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে ফল দেখতে পারবে। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা গত 21 এপ্রিল শুরু হয়ে 20 মে পর্যন্ত তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর 7 জুন থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 672 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে 84 জন, চট্টগ্রাম বিভাগে 88 জন, ঢাকা বিভাগে 66 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 110 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 91 জন, খুলনা বিভাগে 140 জন, ময়মনসিংহ বিভাগে 27 জন, রাজশাহী বিভাগে 57 জন, রংপুর বিভাগে 5 জন এবং সিলেট বিভাগে 4 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 61 জনে। চাঁদপুরে ঝটিকা সফরে এসে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সকালে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার চিত্র সরজমিনে দেখেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার নূর আলমকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশনা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। আমরা এই ভঙ্গুর অবস্থা থেকে স্বাস্থ্য খাতটাকে উঠানোর জন্য চেষ্টা করছি। এখানে আপনাদের একটা বিল্ডিং হচ্ছে, আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার পরে সর্বপ্রথম বাংলাদেশে 31 শয্যা হাসপাতাল 19 থেকে 31 করে গ্রাম এলাকায় উপজেলা এলাকায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে থেকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মিত করে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 101 শয্যা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সারা বাংলাদেশে তো একবারে আমরা করতে পারবো না, আমাদের টাকার সংকট আছে। এই বছর আমরা যতগুলি নেব তার মধ্যে আপনাদের হাইমচর এলাকা ইনশাল্লাহ 100। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রকাশনা উৎসবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত হয়েছে নতুন আলোকে পপ আপ বই। এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রকাশ করা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যাদের জন্য আমরা আজকে একটি স্বাধীন দেশ পেয়েছি, যাদের জন্য আজকে আমরা গণতন্ত্র পেয়েছি, তাদের ব্যাপারে তাদের সম্বন্ধে আমাদের পরবর্তী প্রজন্মকে জানানোটা খুব বেশি জরুরি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য আমরা কাজ করছি এবং পাশাপাশি এরকম বই, যেটা সাবরিনা ভাবি করেছেন, লিখেছেন, এরকম বই যেন আরও প্রকাশিত হয়, আরও লেখা হয়, সেদিকে আমাদের উদ্যোগ নিতে হবে এবং যারা উদ্যোগ নেবেন তাদেরকে সহযোগিতা করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তুত আছে। দর্শক, এ পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলা কিউআর ব্যবহারের লক্ষ্যে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শনিবার রাজধানীর একটি হোটেলে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দিন জিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে আর্থিক লেনদেনেও পরিবর্তন এসেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলা কিউআর চালু হলে অনুদান ও অন্যান্য আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে আলেম উলামা ও ধর্মীয় নেতাদের ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। মুফতি মহিবুল্লাহিল বাকি বলেন, আধুনিক ও নিরাপদ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা সময়ের দাবি। আর মোহাম্মদ জহির হোসেন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআর আওতায় আনা গেলে বৃহৎ জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত করা সম্ভব হবে। পরিবেশ বান্ধব ও দায়িত্বশীল উৎপাদনের স্বীকৃতি হিসেবে ইস্পাহানী গ্রুপের পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের উৎপাদন ইউনিট 2 পেয়েছে আন্তর্জাতিক লিড প্লাটিনাম সনদ। রোববার এক অনুষ্ঠানে ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানীর হাতে সনদ তুলে দেন গ্রিন বিল্ডিং কাউন্সিল শ্রীলঙ্কার চেয়ারম্যান মহেন্দ্র জালাত। অনুষ্ঠানে ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানী, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলাত হোসেন সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি, সৌরশক্তির ব্যবহার ও পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এ সনদ পেয়েছে। 1954 সাল থেকে টেক্সটাইল খাতে ভূমিকা রাখা পাহাড়তলী টেক্সটাইলসে প্রায় 1800 মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রতিষ্ঠানটিতে বছরে প্রায় 23,000 মেট্রিক টন সুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য ও নির্গত গ্যাস পুনর্ব্যবহার এবং 12,000-এর বেশি গাছের সবুজ পরিবেশ প্রতিষ্ঠানটির পরিবেশ বান্ধব উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে।